হসপিটালের বেডে শুয়ে আছি আমি, আর সামনের টিভির স্ক্রিনে লাইভ দেখাচ্ছে কিভাবে আমার হাজব্যান্ড একটা মেয়েকে কোলে করে নিজের গার্লফ্রেন্ডের পরিচয় নিজের গাড়িতে বসাচ্ছে। আমি শুধু স্তব্ধ হয়ে দেখছি আর ভাবছি কিছুদিন আগের কথা। ওই দিন সকালেই আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমি শুনে এক মুহূর্ত বিলম্ব না করে চলে আসি মায়ের কাছে। আমার মা একা গ্রামে থাকে, বাবা আরও বছর এক আগে মারা গিয়েছে। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমার সাথে শহরে যেতে, কিন্তু মা যায়নি। পুরোটা রাস্তা কিভাবে কেটেছে আমার শুধুমাত্র আমি জানি, কিন্তু একবারের জন্যেও আমি ভাবিনি আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। বিশ্বাস তো তখন হলো যখন আমি নিজের চোখে দেখেছি তাকে সাদা কাফনে। এক মুহূর্তের জন্য আমার সারা পৃথিবী ঝাপসা হয়ে এসেছে। মা ছাড়া আমার এই পৃথিবীতে আপনার কেউ নেই। কাঁপা কাঁপা হাতে মাকে ছোঁয়ার চেষ্টা করার আগেই আমি মাটিতে লুটিয়ে পড়ে যাই। মুখ দিয়ে শুধু একটা শব্দই বের হয়, মা। আমার জ্ঞান ফিরে কিছুক্ষণ পরে। মনে হচ্ছিল আমি সব স্বপ্ন দেখেছি, কিন্তু না, চারপাশে মানুষের শোরগোলে মুহূর্তে আমি বাস্তবে ফিরে আসি। পাশের বাড়ির চাচি আমার মাথায় হাত বুলিয়ে আমাকে জানায় তারা ইতিমধ্যে মায়ের গোসল সেরে ফেলেছে। আমি যেন শেষবারের মতো তাকে দেখে আসি। আমি কালবিলম্ব না করে দৌড়ে যাই মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কান্না করছি আর বলছি, কিভাবে তুমি পারলে এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে একা ফেলে যেতে? কেউ না জানুক, তুমি তো জানতে আমার আর কেউ নেই। তারপরও কিভাবে চলে গেলে? তুমি একবারও আমার কথা কেন ভাবলে না? কেন মা? আমার আহাজারিতে হয়তো কারো চোখে জল, আবার কারো চোখে একটু দয়া। চরদিক চাপিয়ে আমার কানে আর কিচ্ছু আসেনি। তার আগেই দ্বিতীয়বারের মতো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। দ্বিতীয়বারের মতো আমি চোখ খুলে দেখি আমি বিছনাতে। কিছুক্ষণ আগেও যেখানে এত মানুষের আনাগোনা ছিল তা এখন নিস্তব্ধতায় চেয়ে গিয়েছে। বুঝতে পারলাম তারা মাকে নিয়ে চলে গেছে। আমি আর কিছু ভাবতে পারছি না। পাশের টেবিলের ওপরে মায়ের ছবিটাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ি। আমার কান্না শুনে বাহির থেকে চাচি এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। তিনি বলেন মা নাকি 3 দিন ধরে জ্বরে ভুগছেন। আমাকে জানাতে নিষেধ করে। আজ সকালেই উনি এসে দেখে মা আর নেই। কেউ জানতেই পারল না মা কখন চলে গেছে। কিছুক্ষণ পর তিনি বলেন আমার হাজব্যান্ড কেন আসেনি। তখন আমার ওনার কথা মনে পড়ে। মায়ের চিন্তায় সব মাথা থেকে বেরিয়ে গেছে। আমি মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ কল করি, কিন্তু ওই পাশ থেকে বারবার একটা কথাই আসে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। সারাটা রাত কাটে আমার কান্নায়। সকালে একবার ফোন রিসিভ হয়। আমি কিছু বলার আগেই ওই পাশ থেকে আমার হাজব্যান্ডের ম্যানেজার কর্কশ ভাষায় বলে ওঠে, ম্যাম প্লিজ, আপনার কি ন্যূনতম জ্ঞানটুকুও নেই? এতবার কল দেওয়ার পর যখন দেখলেন কল ধরছে না, তার মানে উনি ব্যস্ত। আর স্যার বলে দিয়েছেন আপনার ফালতু কথা শোনার সময় স্যারের কাছে নেই। ব্যাস, কথা শেষ। টুটটুট শব্দ করে কল কেটে গেল। আমি কানে ফোন লাগিয়ে এখনও দাঁড়িয়ে আছি। শত চেষ্টার পরেও চোখের জল বাঁধ মানল না। এভাবেই কেটে যায় 7 দিন। ওই দিনের পর আমি কয়েকবার কল দিয়েছি, কিন্তু প্রতিবারই বন্ধ বলেছে। বুঝলাম আমাকে ব্লক করে দিয়েছে। সকালে উঠে তৈরি হয়ে নিলাম বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কারণ এইখানে থাকলেই আমার মায়ের কথা মনে হবে বারবার। আর আমার আত্মীয় স্বজনও কেউ নেই। মা অনাথ ছিল। বিকেল 3টের দিকে আমি ঢাকায় আসি। কাল রাত থেকে না খাওয়া, আবার সকাল থেকে জার্নি, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। সেখানেই পড়ে যাই। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম সাদা ধবধবে হসপিটালের বেডে। আমি উঠে বসতেই একজন নার্স এগিয়ে এসে জানালেন একটা মেয়ে আমাকে নিয়ে এসে ভর্তি করিয়ে দিয়ে গেছে। শরীর দুর্বল আর না খাওয়াতে এমনটা হয়েছে। 2টো স্যালাইন শেষ করে হাঁটা দিলাম হসপিটালের করিডরের দিকে। আর সেখানেই দেখলাম হসপিটালের অপেক্ষাকৃত লোকদের বিনোদনের জন্য রাখা সেই টিভিতে অনাকাঙ্ক্ষিত দৃশ্যটি। পা যেন সেখানেই জমে গিয়েছিল। আমি শত চেষ্টা করেও নড়তে পারছিলাম না। কিছুক্ষণ পর বাহির থেকে অনেক শোরগোলের আওয়াজ আমার কানে আসলো। ফিরে দেখি আমার হাজব্যান্ড ওই মেয়েটিকে কোলে করে দৌড়ে নিয়ে আসছে আর ডাক্তারদের ডাকাডাকি করছে অস্থিরভাবে। এক মুহূর্তে ডাক্তার, নার্স সবাই ব্যস্ত হয়ে পড়ল, কারণ তারা ছিল ফেমাস সেলিব্রিটি। সেই ভিড়ের মাঝে আমি তার সামনেই ছিলাম, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকালোনি। আর কিছু দেখার ইচ্ছে হলো না। ব্যথিত মন নিয়ে চলে আসি ফ্ল্যাটে এসে একজন সার্ভেন্টকে ডেকে জিজ্ঞেস করি, তোমাদের স্যার আমার কথা জিজ্ঞেস করেছে? সে বিষণ্ণ মুখে বলল, না ম্যাম, স্যার তো গত 7 দিন ধরে বাসায় আসেননি। ভ্রু কুচকে তাকালাম ওর দিকে।
ও তড়িঘড়ি করে বলতে শুরু করল, স্যার কল করে জানিয়েছেন তিনি শুটিংয়ের জন্য 7 দিন ঢাকার বাইরে থাকবেন। আর হাত উঠিয়ে থামিয়ে দিলাম, কারণ শোনার ইচ্ছে আর আমার নাই। সে চলে গেল নিজ কাজে। আমি বসে আছি সোফায়। আজ এর একটা বিহিত অবশ্যই করা প্রয়োজন। রাত 12টার দিকে সে বাসায় ফেরে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত। আমার দিকে না তাকিয়েও নিজের রুমের দিকে যেতে চাইলে তার আগেই আমি পিছন থেকে ডাকি, দাঁড়ান। সে পিছন ফিরে এগিয়ে এসে বলল, কি? দেখো আমি ভীষণ ক্লান্ত, খাওয়া দাওয়া করে এসেছি, খাবো না, ডোন্ট ডিস্টার্ব মি। তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে তাকে বললাম, হ্যাঁ ক্লান্ত তো হবেনি, সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তাকে কোলে করে হসপিটালে নিলে মানুষ কি আর ভালো থাকবে? রানভীর একটু এগিয়ে এসে বলল, মানেটা তো আমি টিভিতেই দেখে নিয়েছি, মিস্টার রানভীর জওয়ান। রানভীরের কথাটা পছন্দ হলো না। সে দাঁত খিচিয়ে বলে উঠল, তোমাকে কতবার বলেছি এসব ফালতু কথায় কান্না দিতে সানা? আমি নিজ চোখে দেখেছি। তোমার কি কোনো কাজ নাই আমার পিছনে লাগা ছাড়া? আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন আর আমি বললেই দোষ? রানভীর চিৎকার করে উঠল, সানা! সানা তার দ্বিগুণ তেজ নিয়ে চড়া গলায় বলল, কি সানা, কি? আপনার কাছে এই সম্পর্কের কোনো মূল্যই নেই? থাকলে অন্তত ঘরে বউ রেখে ওই মেয়ের সাথে নষ্টামি করতে গেলেন। আর কিছু বলা হয় ওঠে না তার আগেই তার গালে রানভীরের 5 আঙুল, ঠাস একটা থাপ্পড়। সব নিস্তব্ধ হয়ে যায়। সানা কল্পনাও করতে পারেনি এমন কিছু হবে। তারপরে শোনা গেল রানধীরের চিৎকার। ইতিমধ্যে তার চোখ লাল হয়ে গেছে। রাগে রিরি করে বলে উঠল, হ্যাঁ আমি নষ্টামি করতে গিয়েছি, হয়েছে? আর আমি বিয়ের সময় বলে দিয়েছি না আমি তোমাকে স্ত্রী হিসেবে মানব আর স্বীকৃতি দেব। আর হ্যাঁ, আমার কাছে এই সম্পর্কের কোনো মূল্য নেই, কারণ তোমার মতো একটা মেয়ে আমার পাশে যায় না। আর কোনো দিন তুমি আমাকে এই রকম প্রশ্ন করবে না, গট ইট? কথা শেষ ধূপধাপ পা ফেলে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। অথচ সে বুঝতেই পারল না কত বড় ভুল করেছে। সানাও ধীরে ধীরে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল, বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে তার নিচে বসে পড়ল। ঘণ্টাখানেক পর নিজের জামা পাল্টে বালকনিতে গেল। চাঁদের দিকে তাকিয়ে বলে উঠল, লাইফের সবচেয়ে বড় ভুলটা মনে হয় আপনি আজকে করেছেন। আপনি আমাকে চিনতেই পারেননি। জোর করে বিয়ে তো আমারও দেওয়া হয়েছিল, বাট এই 1 বছর আমি অনেক চেষ্টা করেছি মায়ের কথা রাখার। কিন্তু এখন যখন মা নেই, তাহলে কথা রাখার কি দরকার? শক্ত হয়ে আসলো সালার চোয়াল। আবারও বলে উঠল, মিস্টার রানভীর জওয়ান, অবহেলার খেলাটা আপনি শুরু করেছেন, আর তার সমাপ্তি হবে আমার বিজয়ের মাধ্যমে। যেদিন আমি এই খেলায় জিতে যাব, ওই দিন থেকে আমার অস্তিত্ব চিরতরে আপনার জীবন থেকে মুছে যাবে। ধীরে ধীরে তার হাত মুষ্টিবদ্ধ হল। আবারও হিস হিসে বলল, সো লেটস প্লে দ্য গেম, অ্যান্ড আই সোয়ার আই উইল ইগনোর ইউ লাইক দ্যাট ইউ নেভার এক্সিস্টেন্স ইন ফ্রন্ট অফ মি অর ইন মাই লাইফ।